আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তাইম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। ত্বক ফর্সাকারী ভেজাল পণ্য সামগ্রী ব্যবহারের কারণে বাড়ছে স্কিন ক্যান্সার। রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই অগ্নি নির্বাপক যন্ত্র। শিশু কিশোরদের মাঝে বাড়ছে ড্রয়িং পেইন রোগের প্রবণতা। এবারে বিস্তারিত। মাস দুয়েক পরেই সংসদে উপস্থাপন করা হবে আসন্ন 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। সেই অনুযায়ী পরিচালিত হবে আগামী এক বছরের সকল কার্যক্রম। চলতি অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কমেছে গত বছরের তুলনায়। তাই নতুন বছরে এই খাতে অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ানোর সুযোগ আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। বাজেট হচ্ছে একটি দেশের নির্দিষ্ট অর্থ বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। চলতি 2023-24 অর্থ বছরের মোট বাজেট নির্ধারণ করা হয়েছিল 7,61,785 কোটি টাকা, যার মধ্যে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় হ্রাস পেয়েছে। ইউনেস্কোর পরামর্শ মতে একটি দেশের মোট জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করা উচিত। মধ্যমায়ের দেশ বাংলাদেশে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম এর সিংহভাগই বিনামূল্যে থাকার পরেও শিক্ষার আনুষঙ্গিক খরচ চালাতে না পেরে প্রতি বছরই ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। স্কুলে পড়াশোনা করো? না, আগে করতাম ভাই, এখন করি না। কেন পড়াশোনা করো? এখন ভাই স্কুলে পড়াশোনার খরচ অনেক ভাই, আমার বাপ মা খরচ দিতে পারে না দেখে আমি পড়াশোনা করতে পারি না। আচ্ছা, তুমি যদি কোনো সুযোগ পাও, মানে তোমাকে যদি কেউ পড়াশোনা করাইতে নিয়ে যায় অথবা তোমার স্কুলের বেতন যদি কেউ দেয়, তাহলে কিন্তু পড়াশোনা করতে চাবে? হ্যাঁ ভাই, আমি করতে চাই। তুমি কি স্কুলে পড়ো? আগে পড়তাম, এখন পড়ি না। কেন পড়াশোনা করো না? স্কুলে বই ফ্রিতে দেয়, আবার বেতন দিতে হয়, এগুলোর জন্য পড়তে পারি। শিক্ষা খাতে উন্নয়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে 12,018 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে 14,085 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে 2,823 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। শিক্ষায় বিভিন্ন ধরনের খরচ আছে, এর মধ্যে যেটা হলো আনুষঙ্গিক খরচ বলতে পারি। এগুলোকে আমরা যে পোশাক পরিচ্ছদ বা অন্যান্য খাতা কলম পেন্সিল কেনা, এই আনুষঙ্গিক যে খরচগুলো, এটাও একটা গুরুত্বপূর্ণ খরচ। বিশেষ করে অনেক পরিবার আছে যাদের মাসিক আয় মানে এমন একটা পর্যায়ে যে এই খরচগুলো বহন করাও কঠিন এবং এর কারণে অনেক ছেলে মেয়ে ঝরে পড়ে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু শুধুমাত্র স্কুলে যাচ্ছে যে স্কুলের বেতন এর জন্য ঝরে পড়ে না, আরও অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হলো তাদের যে আনুষঙ্গিক খরচ, এটা অনেক সময় অনেক পরিবার বেয়ার করতে পারে না। তা আমি মনে করছি আমাদের সরকার এই জায়গাটা আমি বলবো অনেক আন্তরিক। তারা নানাভাবে আমাদের শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে ধরে রাখা, তাদেরকে পরবর্তী স্টেজে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে এবং এটাও হয়তো সম্ভব। এবং আমি মনে করি হয়তো আগামী দিনগুলোতে অনেক সময় আমরা দেখব যে সরকার আসলে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের এই যে বেতন বা তাদের আনুষঙ্গিক যে খরচ, এর জন্য কোনো না কোনোভাবে সহযোগিতা করবে। অলরেডি যেমন উপবৃত্তি আছে, এই উপবৃত্তি কিন্তু এই খরচগুলোর কথা মাথায় রেখে অবশ্যই মাথায় রাখা হয়। তো এটা একটা বিষয়। সাথে সাথে হয়তো আরেকটু যদি উদ্যোগ নেয়, আমি মনে করি এগুলো সরকারের পক্ষ থেকে সাপোর্ট পেলে শিক্ষার্থী ঝরে পড়ার হার বা অন্যান্য দিকগুলোতে আমি বলবো যে ইমপ্রুভ ঘটবে। জিডিপি অনুপাতে 2023-24 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 1.76%, 2022-23 অর্থ বছরে ছিল 1.83% এবং 2021-22 অর্থ বছরে ছিল 2.08%। বাজেট প্রতি বছরই বাড়ছে, যদিও জাতীয় উৎপাদের অংশ হিসাবে কমছে। এটা 2010 সালে 2% উপরে ছিল, এখন 2% কমে গেছে, কিন্তু অঙ্কটা বাড়ছে। এখানে বেশিরভাগই খরচ হয় বেতন ভাতা, তারপরে যে ভবন তৈরি, স্কুলের আশেপাশে যে মাঠ বা কিছু একটা, এই ধরনের খরচ বেশিরভাগ হচ্ছে। নতুন উদ্ভাবনী বা যে মান বাড়ানোর প্রচেষ্টা, সেখানে বরাদ্দ, গবেষণা, সেখানে বরাদ্দ খুবই কম। যে এখন খরচ, যেটা ব্যক্তিগত খরচ, প্রায় 65, 66 বা 70% মতো ব্যক্তিগত, বাকিটা তো বেতন দিতে হয় না, সেটা ঠিক আছে, কিন্তু তারপরে তো খরচ আছে, তার কাপড় লাগবে, খাওয়া দাওয়া লাগবে, আসা যাওয়া লাগবে ইত্যাদি। তো বাংলাদেশ তো সেই পর্যায়ে যায়নি, কাজেই একেবারেই যারা হতদরিদ্র
তাদের জন্য হয়তো চেষ্টা করা যেতে পারে, কিন্তু সবার জন্য এটা করা সম্ভব হবে না। তো সারা দেশে এই ধরনের যদি কিছু সহায়তা দেওয়া হয়, কাকে দেবে কাকে দেবে না, আমরা দেখি অনেক সময়ই যে সহায়তা পাওয়ার উপযুক্ত তার কাছে যাচ্ছে না। 2021 সাল থেকে উন্নয়নশীল দেশের তকমা অর্জন করেছে বাংলাদেশ। এবার যাত্রা উন্নত দেশ গড়ার লক্ষ্যে। চলতি 2023-24 অর্থ বছরে মোট বাজেট নির্ধারণ করা হয়েছিল 7.5 লাখ কোটি টাকারও বেশি, যার মধ্যে শিক্ষা খাতের জন্য বরাদ্দ ছিল মোট জিডিপির মাত্র 1.76%, যা 2022-23 অর্থ বছরের থেকে তুলনামূলক কম। আসন্ন 2024-25 অর্থ বছরে মোট বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো গেলে আরও উন্নত হবে দেশের শিক্ষা ব্যবস্থা। মোহাম্মদ মুবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে প্রতিনিয়ত ঘটছে অগ্নি দুর্ঘটনা, যার ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। তথ্য বলছে, রাজধানীর 877টি ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে নেই অগ্নিকাণ্ডের নিরাপত্তা ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়কে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজুক। বিস্তারিত ফারি আক্তারের রিপোর্টে। প্রতিনিয়ত রাজধানীতে ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ড, যার ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। ফায়ার সার্ভিসের তথ্য মতে রাজধানীতে ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান 877টি, খুবই ঝুঁকিপূর্ণ 94টি ও সন্তোষজনক মাত্র 18টি শিক্ষা প্রতিষ্ঠান। তেজগাঁও এলাকার 45টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ। অগ্নি নির্বাপন যন্ত্র কিংবা ফায়ার এক্সিটের মতন কোনো ব্যবস্থাই নেই এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যার কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ক্লাস করতে আসা শিক্ষার্থীরা। অ্যাকচুয়ালি আমরা এখনো ওইরকম কিছু দেখি নাই যে আমাদের কোনো সরঞ্জাম আছে কিনা। ফায়ার সার্ভিস থেকে বলতে আমাদের স্কুল থেকে তেমনভাবে কোনো অগ্নি নিরাপত্তা বিষয় দেয় না, তবে আমাদের টিচাররা অগ্নি কোনোভাবে আগুন লাগলে কোনো সময় যে নিরাপত্তাটা আমরা নিজে দিতে পারবো তার সম্পর্কে আমাদের টিচাররা ধারণা দিয়েছে। এখন আপাতত আমরা নিরাপদ নাই, স্কুলে ফায়ারের কিছু নাই যে ব্যবস্থা আমরা নিব, কিন্তু খোলামেলা আছে, তাই এই স্কুলে আগুন লাগার সম্ভাবনা খুবই কম। রাজধানীর মগবাজারে বিটিসিএল স্কুল। ফায়ার সার্ভিসের তথ্য বলছে শিক্ষা প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ, তবে এই বিষয়ে কোনো কিছুই জানেন না প্রধান শিক্ষক। আমাদের স্কুল ফায়ার সার্ভিস থেকে ঝুঁকিমুক্ত কিনা বা ঝুঁকি আছে কিনা এই ধরনের কোনো আমরা চিঠি পাই নাই। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করোনার আগে আমাদেরকে একটু প্রশিক্ষণ দিয়েছিল এবং কিছু যন্ত্রপাতিও দিয়েছিল, যদিও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ, এই বিদ্যালয়টিও ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে। সরকারি এবং বেসরকারি মিলিয়ে এটা প্রতিষ্ঠান। এখানে আমাদের অগ্নি নির্বাপক যে আমাদের ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো আমাদের আলোচনায় এসছে এবং আমরা পাশ করেছি, এবং ইতিমধ্যে আমরা যতগুলো লাগে প্রতিটা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সেই বিল্ডিংয়ে অ্যাডাপ্ট করেছি এবং চলমান আছে, এবং আগামীতে আরও লাগলে সেটার ব্যবস্থা করব। ফায়ার সার্ভিস এই ধরনের আমাদের কোনো চিঠি দেয় নেই, আমরা গভর্নমেন্ট থেকে যে চিঠিগুলো পেয়েছি সেই অনুপাতে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। কিন্তু ফায়ার সার্ভিসের দাবি, তারা সব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সব ধরনের ব্যবস্থা নিতে বলে থাকেন। আমরা সর্বত্রই চেষ্টা করি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটা কোঅর্ডিনেশন করে আমরা পরামর্শ দিয়ে থাকি। আমাদের সারা দেশব্যাপী 268 জন পরিদর্শক রয়েছেন, তারা বিভিন্ন সময়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যান এবং পরামর্শ দিয়ে থাকেন, সেই অনুযায়ী তারা ব্যবস্থা করে। আমাদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম ভবনই আসলে ঝুঁকির মধ্যে রয়েছে। গত 5 বছরে প্রায় 1527টি ভবনে শিক্ষা প্রতিষ্ঠানে 336টি আমরা পেয়েছি ঝুঁকির মধ্যে রয়েছে। এটার পার্সেন্টেজ কিছুটা অন্যান্য ভবনের তুলনায় কম, কিন্তু আমরা যেটা মনে করি যে এখানেও অনেক খেয়াল রাখার বিষয় আছে, সতর্কতার বিষয় রয়েছে, সুতরাং এরা ঝুঁকির বাইরে নয়। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে যেসব নিয়ম মানার কথা বেশিরভাগ বিদ্যালয়ই তা মানতে উদাসীন। সেই সকল বিদ্যালয়কে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজুক। যেসব এলাকায় বেসিক্যালি যে স্কুলগুলি আছে শুধু ভূমিকম্পের জন্য ঝুঁকি রয়েছে, অগ্নি ঝুঁকি রয়েছে, অথবা নন কমপ্লায়েন্স ব্যবহার করছে, যে আবাসিক ভবনে সেখানে স্কুল ব্যবহার করছে, এগুলি আমরা ইতিমধ্যে তালিকা প্রস্তুত করে এবং সংশ্লিষ্ট যে মালিক পক্ষ আছে তাদেরকে ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি এবং তাদেরকে একটা নির্দিষ্ট টাইমও বলা দেওয়া হয়েছে যে স্কুলগুলি যেন বিভিন্ন এলাকায় সেখানে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের মতন দুর্ঘটনা সকলের সচেতনতার মাধ্যমেই রোধ করা সম্ভব, তাই সকলকে এখন থেকেই সচেতন মনোভাব গড়ে তুলতে হবে। ফারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রসাধনী সামগ্রী কিংবা ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারে বড়দের পাশাপাশি এখন শিশু ও তরুণীরাও বেশ আগ্রহী। তবে কতটুকু ভেজাল মুক্ত এই প্রসাধনী পণ্যগুলো?
বাজারে বিক্রয়কৃত প্রসাধনী সামগ্রী ব্যবহার করে অনেকেই ভুগছেন স্কিন ক্যান্সার সহ নানা সমস্যায়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এই নিয়ে আরও দেখুন সামিরা জাহানের প্রতিবেদনে। দেশে বিক্রয়কৃত দেশি বিদেশি প্রসাধনী সামগ্রী প্রায় সব বয়সী মেয়েদের কাছে বেশ পছন্দের। ছোট থেকে বড় কম বেশি প্রায় সকলেই ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, যার মধ্যে তরুণীদের সংখ্যা অধিক। কখনো অনুষ্ঠান আবার কখনো শখের বশে অনেক তরুণীরা ব্যবহার করেন এ ধরনের প্রসাধনী সামগ্রী। তবে আদৌ কি এই প্রসাধনী তাদের জন্য নিরাপদ? নিজের স্কিনে যিনি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন, কখনো স্কিনের সমস্যা? হ্যাঁ, পিম্পল ওঠে বা অনেক দিন ইউজ করলে স্কিনে দাগ পড়ে যায় কালো, এরকম আর কি প্রবলেমগুলো হয়ে থাকে। প্রায় নানা নকল প্রসাধনীর কারণে চর্মরোগের আশঙ্কা দেখা দিলেও অনেকটা বাধ্য হয়েই মেয়েকে প্রসাধনী কিনে দেন বলে জানান এক অভিভাবক। মেয়ে মানুষ, ওকে তো কিনে দিতে হবে, আর ও নানান প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এজন্য ওকে কিনে দিতে হয়। এইসব প্রসাধনীর মধ্যে লিপস্টিক, আইশ্যাডো, পাউডারের মতো অনেক সামগ্রী বেশ জনপ্রিয়। তবে শুধু যে নকল কসমেটিক্স বাজারে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। এমন এমন প্রোডাক্ট একেবারে কপি হয় যে আমরা বুঝতে পারি না যে কোনটা ফেক আর কোনটা রিয়েল, যার কারণে আমরা কেনার সময় মনে হয় যে হ্যাঁ ওইটা রিয়েল, বাট ইউজ করার পরে যখন রেজাল্টটা পাই আমরা দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ব্রণ হয়, স্কিন ড্যামেজ হয়, তখন বোঝা যায় যে না ওটা ফেক। রিয়েল প্রোডাক্টটা পাবা না, বাংলাদেশে ভেজালটা থাকবে প্রোডাক্টের মধ্যে। তো আমি ট্রাই করি যে সব থেকে ভালো প্রোডাক্টটা ইউজ করার, বাট স্টিল ওর মধ্যে ভেজাল থাকে। দোকান মালিকরা বলছেন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন বেশ জরুরি। এই পণ্য হচ্ছে আমরা নিজের কোথাও থেকে ফেক আনা বা আনা কোনো আমাদের এখানে নিজস্ব দোকানে এসে কোম্পানিতে যায়, কোম্পানি থেকে ট্রেডমার্ক আসছে, তার বিএসটির মান আছে, সেই অনুমতি হিসেবে আমরা তাদেরকে সলিউশন দেই, সেই হিসাবে আমরা বিক্রি করি। বিশেষজ্ঞরা বলছেন নকল প্রসাধনী স্কিন ক্যান্সার, চুল পড়া, চেহারা ফ্যাকাশে সহ নানা ক্ষতি করতে পারে শিশু, তরুণী সহ সকল বয়সী মানুষদের। কসমেটিক প্রোডাক্টের মধ্যে হলো ফেস ক্রিম, ফেস ওয়াশ, আর হলো বেশিরভাগই হলো মেহেদি দেওয়ার সময় অনেক সময় রিয়াকশন হয়, এই জিনিসটা পাওয়া যাচ্ছে স্কিনে, ঠিক আছে। আর হলো ফেসের জন্য পাওয়া যায়, অনেক সময় ক্রিম অ্যাপ্লাই করা হয়, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়, সেক্ষেত্রে ওই জিনিসগুলো আপনার দেখে শুনে কিনতে হবে যে কোন জিনিসটা আসল, কোন জিনিসটা নকল। এক প্রতিবেদনে উঠে এসেছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে অসাধু ব্যবসায়ীদের দ্বারা বিভিন্ন নকল প্রসাধনী বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের সরিয়ে বাজারে সকলের জন্য নিরাপদ প্রসাধনী ব্যবস্থা করার তাগিদ সংশ্লিষ্টদের। দেশে নকল প্রসাধনী বিক্রি বেড়েছে, যার ফলে অনেকেই প্রসাধনী ব্যবহার করে ভুগছে নানা সমস্যায়। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে স্কিন ক্যান্সারের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে বলছেন সংশ্লিষ্ট সকলে। সামিরা জাহান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 7 মে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ পরিচালিত প্রতিবন্ধী শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের সম্প্রসারিত নবনির্মিত ব্যারিস্টার আব্দুল গনি খান ও বাসিকব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী মাননীয় ডক্টর দীপুমণি। ভবিষ্যতে প্রতিবন্ধী শিশু ও অটিজম শিশুদেরকে জনসম্পদে রূপান্তরিত করার আলোচনা সভার আয়োজন করা হয় দিনটিতে। সেই সাথে হাসপাতালে থাকা প্রতিবন্ধী শিশুদের জন্য ডক্টর দীপুমণি নিজেই আন্তরিকতা শুভেচ্ছা জানিয়েছেন। আমরা প্রতিবন্ধিতাকে অনেক রকম ভাগে ভাগ করি, মোটা দাগে 13 রকমে, তার মধ্যে 4 রকম হচ্ছে যেগুলো স্নায়বিক বিকাশজনিত প্রতিবন্ধিতা, আর বাকিগুলো মূলত শারীরিক, মানসিক, এবং তার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, বাকশ্রবণ প্রতিবন্ধী তারাও আছে। এই যে স্নায়বিক বিকাশজনিত যাদের আছে, আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এনডিটি বলি, এই যে বাচ্চারা, তাদের কিন্তু একদম ভিন্ন রকমের পরিচর্যা লাগে, ভিন্ন ধরনের চিকিৎসা লাগে। তো এখন আমরা সাইমা ওয়াজেদের প্রতি খুব কৃতজ্ঞ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, যে তার কারণে, তার মাধ্যমে, তার কাজের মাধ্যমে আমরা এই অটিজম সম্পর্কে আমাদের অনেক ব্যাপকভাবে সচেতনতা তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা কৃতজ্ঞ যে তার কারণে বাংলাদেশের সরকার এবং বেসরকারি পর্যায়ে তো আছে, সরকারও এটাকে ব্যাপকভাবে এই কাজটা হাতে নিয়েছে, যে যারা এনডিডি আছে তাদের যে শিক্ষা, তাদের প্রশিক্ষণ এবং তাদের পুনর্বাসন, এই পুরো কাজগুলোই করা। এবং আমরা আমাদের জনবলও তৈরি করছি সেরকম করে প্রশিক্ষণ দিয়ে, যেন এদের দেখাশোনা করা, এদের বাবা মাদেরকেও প্রশিক্ষণ দেওয়া লাগে। তার কারণ এই বাচ্চাগুলোকে কিভাবে ম্যানেজ করবে সেটাও কিন্তু শিখতে হয়। সোসাইটি ফর রিহ্যাবিলিটেশন অব অটিস্টিক চিলড্রেন
এসআরসি এর এক যুগ পূর্তি উপলক্ষে গত ২৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এসআরএসি এর উদ্যোগে মতবিনিময় ও অটিস্টিক শিশু কিশোরদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজহার খান এমপি। আরও ছিলেন প্রফেসর ডক্টর এহসানুল কবির, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রধান উপদেষ্টা এসআরসি এবং অটিজম বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। 4 থেকে 12 বছর বয়সী শিশুদের মধ্যে দেখা দিচ্ছে ড্রয়িং পেইন। সাধারণত শেষ বিকালের দিকে শিশুরা এই ব্যথা অনুভব করে। শিশুরা এ সম্পর্কে অভিভাবকদের না বলায় অনেকেই এই সম্পর্কে জানেন না। হালকা ব্যথা করলে চিন্তিত হবার কিছুই নেই। ব্যথা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিস্তারিত আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। গ্রোয়িং পেইন হলে মাংসপেশিতে ব্যথা অনুভব করে। সাধারণত 3 বা 4 বছর বয়স থেকেই শিশুদের গ্রোয়িং পেইন শুরু হয়, তবে 8 থেকে 12 বছর বয়স থেকেই এই সমস্যা দেখা দেয়। হাত পায়ে ব্যথা করে? হ্যাঁ, মাঝে মাঝে করে খেলাধুলা করলে। সন্ধ্যা আর রাতে ব্যথা করে। ডাক্তার কাছে যাইনি এখন। এক গবেষণায় দেখা যায় আমাদের দেশের স্কুল পৌর শিশুদের প্রায় 20% মধ্যে দেখা যায় এই সমস্যা। রাত ও সন্ধ্যার দিকে হাত পা ব্যথা, ফুলে যাওয়া, জ্বরসহ নানা সমস্যা দেখা দেয়, তবে বেশিরভাগ মানুষই বিষয়টিকে গুরুত্ব দেয় না। এই ব্যথা সম্বন্ধে আমি আগে জানতাম না, কিন্তু যখন ডাক্তার কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো যে এটা নাকি গ্রোয়িং পেন। মাঝে মধ্যে কি করতাম, নাপা সিরাপ থাকতো বাসায়, নাপা সিরাপ খাওয়াই দিতাম যে দেখি ব্যথাটা কমে নাকি। তারপরও মানে এই কথাটা বলে, কিন্তু এখন আমরা ডাক্তার কাছে এখনো যাই নাই, কিন্তু যাব। তো বলে যে মাঝে মাঝে আমার হাতটা ব্যথা করে, আম্মা আমার হাতটা টিপে দাও। টিপে দেওয়ার পরে আমি আবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কি খাওয়ালে ভালো হয়। বলছে নাপা খাওয়াই দেন, সাধারণত নাপাটা খাইলে ভালো হয়। চিকিৎসকেরা বলছেন শিশুদের দৌড়াদৌড়ি, লাফালাফি ও খেলাধুলা গ্রোয়িং পেইনের জন্য দায়ী। মেইনলি এটা মাংসপেশিতে টান। তারা তো বাড়ন্ত বয়সে যখন তারা দ্রুত বাড়ে, এটার সাথে সাথে হাড়ের সাথে সাথে মাংসরও সমানুপাতিকভাবে বাড়তে হবে। যে কোনো রাত্রেবেলা হয় কি এই মাংসপেশিগুলো ব্যথা তৈরি হয়, মানে তারা ফিল করে আর কি। এটা অনেক সময় অতিরিক্ত হতে পারে, কান্নাকাটিও করে বাচ্চারা। ম্যাক্সিমাম সময় এগুলো সাধারণত একটা বয়সের পরে আবার ঠিক হয়ে যায়, কিন্তু সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে বাচ্চারা তো আসলে পুষ্টিকর খাবারগুলো খেতে চায় না। হ্যাঁ, অনেক বাচ্চার আয়রন ঘটিত স্বল্পতা আছে, বিভিন্ন আদার্স ভিটামিন ডি স্বল্পতা আছে কিনা এটা অবশ্যই বিশেষজ্ঞের কাছ থেকে চেক করে নিতে হবে, নাকি এটা গ্রোয়িং পেইন, নাকি তার আদার্স কোনো শারীরিক কোনো হয়তো রক্তশূন্যতা এই ধরনের আছে কিনা, থাকলে সেগুলো চিকিৎসা করতে হবে। গ্রোয়িং পেইনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ তাদের। অনেক অভিভাবকরা এই সম্পর্কে গুরুত্ব না দেওয়ায় পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে বাত কিংবা অন্যান্য ওষুধ না দিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চাইলে তোমরা আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।